24,000 কোটি টাকার যদি 4 জনের উপরে ধরেন, সেই তুলনায় যদি বেনজির সাহেবের সহায় সম্পত্তি এ যাবৎকালে যা আসছে, তাতে মনে হয় বেনজির সাহেব তো ফেরেশতা, একেবারে ফেরেশতা, সে কিছুই করেনি। পুলিশে দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে এবং দুর্নীতির বিরুদ্ধে হুইসেল ব্লোয়ার হিসাবে দায়িত্ব পালন করবে। একটা এমনকি খুব ভালো গণতান্ত্রিক দেশেও রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে যে কিছু দুর্বৃত্ত টাইপের লোক, মাফিয়া টাইপের লোক, খুনি টাইপের লোক, নানা ধরনের অন্যায় অসাধু কাজ, চোরাকারবারি বলেন, আন্ডারওয়ার্ল্ড বলেন, লুটপাটকারী বলেন। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ, এমনকি সাবেক ডিআইজি বেনজির আহমেদের অবৈধ বা দুর্নীতি নিয়ে, অবৈধ সম্পত্তি দুর্নীতি নিয়ে যে প্রকট দেখা দিয়েছে, তাতে তারা বিড়ম্বনার মধ্যে পড়তে যাচ্ছে। প্রকাশ্যেই বা ক্রমশই সেটাকে দিন দিন তাদের যেই গোপন নথিগুলো রয়েছে সেগুলো প্রকাশ পেয়ে যাচ্ছে। অন্যদিকে এবার মুখ খুলেছেন প্রধানমন্ত্রী সহকারে সরকার কর্তৃক দলের লোক, তারা একান্তই বলে চালিয়ে দিচ্ছেন। অন্যদিকে তারা বলছেন সরকার আমাদের উপরে সর্বদোষ চাপিয়ে দিচ্ছে। যা বলতেছেন আপনাদেরকে দেখাবো সেই ভিডিওটি, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এবং আমাদের চ্যানেলটিকে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। জুনায়েসাকে যেমনটি মোস্তফা কামাল বলছিল যে রাজনীতিটা বর্তমান সময়ে আসলে অনেকটাই বাক পরিবর্তন করে আসলে কঠিন হয়ে যাচ্ছে বিরোধী দলের জন্য, আসলেই কি তাই? ধন্যবাদ। আমি আমার সহালোচক সহ যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। এটা তো ওবায়দুল কাদের সাহেব সবসময় নানাভাবে যে কথাগুলো বলেন তার মধ্যে একটা সত্যতা থাকে, এই অর্থে যে তিনি বাস্তবতা বলেন, বিরোধী দলের জন্য বার্তা বলেন, সেগুলো দেন, সেগুলো অনেক ক্ষেত্রেই আমরা বাস্তব হতেও দেখি। তো এই কথা তো তিনি ঠিকই বলেছেন যে বিএনপির জন্য রাজনীতি করাটা বেশ কঠিন হয়ে গেছে। তো কঠিনটা বিএনপির কারণে হয়েছে না ওনারা করেছেন, এটা নিয়ে হয়তো বিতর্ক হবে, কিন্তু বাস্তবত বাংলাদেশের সব মানুষই তো জানে যে সব বিরোধী দলের জন্যই রাজনীতি করাটা কঠিন হয়ে গেছে। এবং সাধারণভাবে দেশের রাজনীতি এখন আর রাজনীতিতে নাই, এটা একটা বলতে পারেন দুর্বৃত্তদের মধ্যে কি ব্যবস্থাপনা হবে সেটার একটা ব্যাপার। এখন দেখেন, যে কোনো একটা এমনকি খুব ভালো গণতান্ত্রিক দেশেও রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে যে কিছু দুর্বৃত্ত টাইপের লোক, মাফিয়া টাইপের লোক, খুনি টাইপের লোক, নানা ধরনের অন্যায় অসাধু কাজ, চোরাকারবারি বলেন, আন্ডারওয়ার্ল্ড বলেন, লুটপাটকারী বলেন, এগুলো যে এরা যে ঢুকে যায় না তা না। কিন্তু আপনি যখন দেখবেন যে একটা দেশের মধ্যে সেনাবাহিনীর প্রধান, সাবেক সেনাবাহিনীর প্রধান যিনি ইমিডিয়েট পাস্ট, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে এবং আন্তর্জাতিকভাবে তিনি স্যাংশনের মুখোমুখি হচ্ছেন। একটা দেশের পুলিশ বাহিনীর প্রধান যিনি আবার র্যাবেরও প্রধান ছিলেন, দুটো ইনস্টিটিউশনের প্রধান বেনজির সাহেব, তার বিরুদ্ধে আগেই স্যাংশনের মুখোমুখি তিনি হয়েছেন, প্রতিষ্ঠানও হয়েছে, এবং তার এখন হাজার হাজার কোটি টাকার সম্পদের ব্যাপারটা সামনে এসছে। এবং একজন এমপি যিনি মর্মান্তিকভাবে একটা মৃত্যুর শিকার হয়েছেন বলে বলা হচ্ছে, মানে এটা তো এখনো যেহেতু সরকারিভাবে গ্যারান্টিড তার মরদেহ পাওয়া যায়নি, সেদিক থেকে বললাম। তো এইরকম মর্মান্তিক মৃত্যুতে আমরা তো সকল মানুষই সাধারণভাবে হতভম্ব হয়ে যাওয়ার মতো অবস্থা। কিন্তু আড়ালে বেরিয়ে আসছে যে তিনি ব্যবসায়িক দ্বন্দ্বে, এবং সেই ব্যবসা হচ্ছে আন্তর্জাতিক চোরাকারবারির এক বিশাল নেটওয়ার্কের জায়গা, এবং যেখানে দেখা যাচ্ছে তার বিরুদ্ধে 21টি মামলা ছিল, এবং সেই মামলাতে ইন্টারপোলের উনি ওয়ান্টেড মানে রেড নোটিস ছিল, তিনি গ্রেফতারও হয়েছিলেন। এবং 2009 সাল থেকে 2014 সালের মধ্যে তিনি সবগুলো মামলা খারিজ করিয়ে তিনি 14 সালে আওয়ামী লীগের টিকিট পাওয়ার মতো নিজেকে উপযুক্ত করে তুলেছেন। একই সময় আবার বিরোধী দলগুলো হামলা মামলার শিকার হয়েছে, এমনকি বিএনপি যে বিরোধী দলের মধ্যে প্রধান সবচেয়ে বড় দল, তার যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি মানে ওই 111-এর সময় করা মামলায় তিনি সাজা পাচ্ছেন, সাজা ডাবল হয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এই যে পুরো ব্যাপারটি ঘটলো, এটা কেন ঘটলো? কারণ একটা দল নির্বাচন ব্যাপারটাকে উঠিয়ে দিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছে, এবং ক্ষমতায় থাকতে গিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে, তার কর্তা ব্যক্তিদেরকে এই যে ভোট ছাড়া ক্ষমতায় থাকাতে কাজে লাগিয়েছে, ব্যবহার করেছে রাজনৈতিকভাবে। বিনিময়ে তাদের এই অবাধে স্বেচ্ছাচারিতা বলেন, দুর্নীতি বলেন, মানে ক্ষমতার অপব্যবহার বলেন, সম্পদের পাহাড় বলেন, পাচার বলেন, মানবাধিকার লঙ্ঘন বলেন, সব ধরনের অভিযোগে তারা অভিযুক্ত হচ্ছেন। এই যে জায়গাটা, এই সম্পর্কটাকে আমরা গুরুত্বের সাথে দিচ্ছি। এইটা হচ্ছে একটা গুণগতভাবে একটা খারাপ গুণের দিকে আমাদের
কি বলে আমরা ধাবিত হয়েছি এবং এইটাতে নেমে এসছে আমাদের রাষ্ট্রটা, আমাদের রাজনীতি। রাষ্ট্র এবং রাজনীতি একটা দুর্বৃত্ত প্রক্রিয়ার একটা ব্যাপারে পরিণত হয়েছে। এই দুর্বৃত্তায়নটা ঘটানো হয়েছে এইভাবে ক্ষমতায় থাকতে গিয়ে, ফলে ক্ষমতাটাই এখানে এই দুর্বৃত্তায়নের প্রধান কারণ। ওবায়দুল কাদেরের বক্তব্য সম্পর্কে অবগত আছেন, তিনি বলেছেন যে অপরাধীরা যতই শক্তিধর হোক তাদের শাস্তি পেতেই হবে। আচ্ছা, তো অপরাধীরা এতদিন ধরে যে অপরাধ করে এসছেন, অর্থাৎ দুর্নীতি তো কালকে করেননি, কিংবা 22 সালে উনি রিটায়ারমেন্টে গেছেন, এই 2 বছরই তো উনি দুর্নীতিটা করেন, 1 বছর পার হয়েছে মাত্র, এখনো তো মানে মে মাস জুন মাস, এই 1-1.5 বছরে তো উনি দুর্নীতিটা কেবল করেননি। কিংবা জেনারেল আজিজ সাহেব, তিনিও তো এই 3 বছর আগে রিটায়ারমেন্ট কিংবা করেছেন, তখন এই 3 বছরের মধ্যে কেবল দুর্নীতি করেননি। এই অভিযোগগুলো কিন্তু তাদের বিরুদ্ধে আগে এসছে ইন সার্ভিস, তারা যখন সার্ভিসের বিরুদ্ধে ছিলেন তখনই তাদের বিরুদ্ধে মানবাধিকারের অভিযোগ আন্তর্জাতিকভাবে এসছে। জেনারেল আজিজ সাহেবের বিরুদ্ধে আন্তর্জাতিক রিপোর্ট হয়েছে, কিন্তু দেশের দিক থেকে এগুলোকে তখন তুড়ি মেরে উড়িয়ে দেওয়া হয়েছে। এখনো সরকার বলছে সরকার মোটেই বিব্রত নয়, কারণ বিব্রত হবে কেন? তারাই তো এই জিনিসটাকে এইরকম এই ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি হয়েছে, কিন্তু ফ্র্যাঙ্কেনস্টাইন এখনো পুরোপুরি হয়ে ওঠে না। আমি যেটা বলতে চাইছি যে এই ধরনের একটা বড় আকারে নেতাকর্মীরা যে আশ্বাস দিচ্ছে বিচারের কিংবা দুদকের তদন্তে, আপনি কি ভরসা রাখতে পারছেন না? কোথায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের আশ্বাস কিংবা দুদকের তদন্তে কি ভরসা নেই? আপনি কি দেখেননি যে এই সরকারের আমলে এই বিরাট এক ক্যাসিনো অভিযান হয়েছিল? সেই ক্যাসিনো অভিযানের সময় আওয়ামী লীগেরও বেশ কয়েকজন নেতা, মানে বেশ ডাকসাইটের নেতারা গ্রেফতার হয়েছিলেন। তারা এখন কোথায় আছেন? নির্বাচনের আগে তারা কিভাবে মানে ছাড়া পেয়েছেন, কিভাবে তারা কাজে লেগেছেন রাজনৈতিকভাবে? সুতরাং এই পুরো প্রক্রিয়াটা যদি আপনি দেখেন, তাহলে এটা নির্ভর করছে যে ক্ষমতার কেন্দ্রে যারা আছেন তারা ঠিক করছেন কারা কখন কোন বিচারের মুখোমুখি হবে অথবা কারা ছাড় পাবে। আপনি ধরুন বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাপনার মধ্যে এখন আলোচিত জায়গা আছে এস আলম, যার হাতে 8টি ব্যাংক কর্তৃত্বে গেছে, $1 বিলিয়ন তার বিদেশে পাচারের অভিযোগ আছে। তার ব্যাপারে তদন্ত করার জায়গাটা কিন্তু একটু এগোয় নেই, তদন্তের জায়গাটা হচ্ছে না। ফলে কোনটা এগোবে আর কোনটা এগোবে না, এই যেহেতু নির্ভর করছে পুরো সুইচ টিপাটার ক্ষমতা যাদের হাতে আছে তাদের কাছে, সে কারণে আমরা দেখছি কোন সময়ে সে কার বিরুদ্ধে ব্যবস্থা হয়। যখন এই অভিযোগগুলো চলছে তখন তো তাদের কোনো ঠেকানো হয়নি। এখন যখন এক্সপোজড হয়ে যাচ্ছে তখন সরকার নিজেকে কিছুটা তাদের থেকে দূরে সরিয়ে জনগণকে একটা দেখানোর চেষ্টা করছেন, আন্তর্জাতিকভাবে দেখানোর চেষ্টা করছেন, না আমরা এদেরকে ওন করছি না। কিন্তু তারা এটা জানে যে স্ট্রাকচারটা, কাঠামোটা এমনভাবে গড়ে উঠেছে যে এই কাঠামোর মধ্যে এইটার উপর নির্ভর করেই ক্ষমতাটা চলছে। অন্যান্য যারা অপরাধী আছে তাদের অপরাধ দিকে তাকিয়ে বরং এই ভদ্রলোকে দুধ দিয়ে গোসল করাইয়া যদি তাকে পবিত্রতা দেওয়া হয় এবং হজ করতে, রাষ্ট্রীয় খরচে হজ করতে, উমরা করতে পাঠানো হয়। আজকের প্রথম আলো পত্রিকায় যে রিপোর্ট এসছে, এখন ফার্স্ট পেজে একটা রিপোর্ট আসছে, সেই রিপোর্টটা যদি আপনি ধরেন, সেখানে আসছে যে 4 জন সংসদ সদস্য যাদেরকে বিশ্বাস করে মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়াতে লোক পাঠানোর দায়িত্ব দিয়েছিলেন। কথা ছিল তারা 78,000 টাকা করে এক একজনের কাছে নিয়ে তারা মালয়েশিয়া লোক পাঠাবে। তো তারা 5 লাখের উপরে 5,28,000 টাকা করে লোক পাঠিয়ে মালয়েশিয়াতে যে টাকা পাঠিয়েছে, তাতে এই 4 জনের সিন্ডিকেট 24,000 কোটি টাকা লোপাট করেছে। তো সেই 24,000 কোটি টাকার যদি 4 জনের উপরে ধরেন, সেই তুলনায় যদি বেনজির সাহেবের সহায় সম্পত্তি এ যাবৎকালে যা আসছে, তাতে মনে হয় বেনজির সাহেব তো ফেরেশতা, একেবারে ফেরেশতা, সে কিছুই করেনি। এই কারণে হলো গোপালগঞ্জে এখানে নাজমা আছেন, তার যে বাড়ি ওখানে আসলে 4 লাখ 5 লাখ টাকার বেশি জমির বিঘা না। 300 বিঘা জমি যদি কেউ কিনে 15 কোটি টাকা।